ইসলামাবাদে প্রথম দফার বৈঠক ভেস্তে যাবার পর নতুন করে আলোচনার সম্ভাবনা জেগে উঠেছে। আবার কি বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম, ইসলামাবাদের ইরান এবং যুক্তরাষ্ট্রের যে বৈঠক সেটা বলা হচ্ছে যে ভেস্তে গেছে এবং তারা দেশে ফিরে গেছেন, কিন্তু এই যে আবার একটা আলোচনার একটা সম্ভাবনা জেগে উঠেছে, তো এটা নিয়ে আসলে সবশেষ কি জানা যাচ্ছে? ভেস্তে গেছে মানে তো ভেস্তে গিয়েছেই। এটা তো ইসলামাবাদে গত শনিবার যে আলোচনা হয়েছিল 21 ঘন্টা ব্যাপী, ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনা করছিলেন, বৈঠক করছিলেন। হুম। তারপর যেটা বেরিয়ে এসে তারা বললেন যে কোনো ফলপ্রসূ কিছু হয়নি, কোনো সমঝোতা হয়নি। সমঝোতা হয়নি। যদিও আলোচনা গঠনমূলক হয়েছে এমন একটা কথা বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্ট, এবং তিনি ওই থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে ভবিষ্যতে কিন্তু আবার আলোচনা হবে। এরপর হচ্ছে ইরানের প্রতিনিধি দল যেমন ফিরত গিয়ে বললেন যে কূটনীতির দুয়ার খোলা আছে, তখন থেকে কিন্তু আরেক দফা আলোচনার কিন্তু একটা আলোচনা চলছিল যে একটা আলোচনা হতে পারে। তো গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বললেন যে উনি ওয়াশিংটন পোস্টকে বললেন যে আরেক দফা আলোচনায় বসতে হতে হতে পারে, এবং সেটা 2 দিনের মধ্যেই। এটার মধ্যে দিয়ে আসলে নতুন করে হচ্ছে গিয়ে যেটা জানা একটা গেল যে সম্ভাবনা একটা জেগে উঠেছে। সম্ভাবনা জেগে উঠেছে যে একটা আলোচনা হবে, আরেক দফা আলোচনা হবে। কারণ যে যুদ্ধবিরতিটা চলছে যে 2 সপ্তাহের, সেটা হচ্ছে 21 তারিখে সেটার মেয়াদ শেষ হয়ে যাবে। তো যুদ্ধবিরতি যদি মেয়াদ যদি শেষ হয়ে যায়, হয় আপনাকে যুদ্ধবিরতির মেয়াদ আবার বাড়াতে হবে, অথবা হয়তো এটা সম্ভাবনা শেষ হওয়ার আগে। আশঙ্কা দেখা গেল যে আবার নতুন করে যুদ্ধ শুরু হয়ে যাবে। তো সেই জায়গা থেকে এরকম একটা বিষয়টা সিএনএন এর আমরা প্রতিবেদন দেখি, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কিন্তু হচ্ছে কি একটা আলোচনার একটা নতুন করে দ্বিতীয় দফায় একটা কথা ভাবছেন, এবং এই আলোচনা নিয়ে তারা এগুচ্ছেনও। এবং সর্বশেষ আমরা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, তিনিও বলেছেন যে একটা আলোচনার প্রবল সম্ভাবনা তিনি দেখছেন, দ্বিতীয় দফা আলোচনা। তার মানে সবকিছু মিলিয়ে একটা আমরা ধারণা করে নেওয়া যায় যে একটা আলোচনা হচ্ছে, দ্বিতীয় আচ্ছা। দফার একটা আলোচনা হচ্ছে, এবং সেটা হয়তো 21 তারিখের আগেই হবে। হতে পারে। গতবার তো দেখলাম যে আমরা গতবার বৈঠকটা পাকিস্তানে হলো, পাকিস্তানের সমঝোতাতে আসলে তারা এক টেবিলে বসলেন। তো এবার আসলে পাকিস্তানের পক্ষ থেকে কি বলা হচ্ছে, তারা কি এই সমঝোতার ব্যবস্থা করছেন কিনা আবার? গতবার যখন গত শনিবার রবিবার যখন হচ্ছে কি পাকিস্তান জানালো যে আলোচনাটা না হওয়ার পর, যে বললো যে এই দফায় আলোচনায় কোনো সমঝোতা বা মতৈক্য হয়নি, হুম। কিন্তু আলোচনায় তারা চেষ্টা চালিয়ে যাবে আবার আলোচনায় বসানোর। তো এইটা আমরা দেখেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজই উনি হুম। সৌদি আরব যাচ্ছেন। সৌদি আরব থেকে উনি শুধু সৌদি আরবে গিয়ে থামবেন না, উনি সৌদি আরব থেকে তুরস্ক যাচ্ছেন, তুরস্ক থেকে হচ্ছে গিয়ে আবার উনি কাতার যাচ্ছেন। তার মানে হচ্ছে গিয়ে এটা এই আলোচনাটাকে নতুন, এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন দফায় যে আলোচনায় বসার তারকে ফলপ্রসূ করার একটা চেষ্টা হিসেবে তিনি কিন্তু এখানে যাচ্ছেন। আবার উনি কিন্তু সৌদি আরবে যাচ্ছেন, যেটা আগে হচ্ছে গিয়ে প্রথম দফা আলোচনা যেটা হয়েছিল সেটার কিন্তু মূল সূত্রপাতটা কিন্তু সৌদি আরবে এক বৈঠক থেকে হয়েছিল, যেখানে সৌদি আরব, মিশর, তুরস্ক এবং পাকিস্তান, এই 4টা পক্ষ কিন্তু বৈঠক করেছিল। বৈঠক করার পর পাকিস্তান উদ্যোগী ভূমিকা নেয়, তারপর হচ্ছে কি ইসলামাবাদে আলোচনাটা হয়। এখন এবার তুরস্কে কিন্তু যাচ্ছেন শাহবাজ শরীফ, এবং তুরস্ক এবার আলোচনার ভেন্যু কি ইসলামাবাদ হবে না তুরস্ক ইস্তাম্বুল হবে, সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা আলোচনা আছে। কারণ আছে। হচ্ছে যে এবার হয়তো ইস্তাম্বুলে হচ্ছে গিয়ে আলোচনা হতে পারে, এবং সেটা হচ্ছে গিয়ে একটা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইয়েতে যাওয়া, তুরস্কে যাওয়াটা কিন্তু সেরকম একটা ইঙ্গিত দিচ্ছে। হয়তো আমরা দেখতে পাবো যে এই আলোচনাটা, পরবর্তী আলোচনাটা ইসলামাবাদে হচ্ছে না, সেটা ইস্তাম্বুল হচ্ছে, এমনও ইস্তাম্বুলে হতে হচ্ছে। পারে। হতে পারে। যদিও ট্রাম্প কিন্তু বলেছিলেন যে হচ্ছে গিয়ে যে পাকিস্তানে আবার ফেরত যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ভাবছে। আচ্ছা। আচ্ছা। গতবার যখন সমালোচনাটা ভেস্তে গেল, কোনো সমঝোতা হলো না, তো তারপরে আমরা দেখলাম যে ইরান এবং যুক্তরাষ্ট্র তারা তাদের অবস্থানে একদম অনড়। তো এখন আবার যখন এরকম একটা আলোচনার আবহ তৈরি হয়েছে, তো তাহলে আসলে সমঝোতাটা কিভাবে হবে বা কোথায় হতে পারে? দেখুন, এই যুদ্ধটা শুরু হওয়ার আগ থেকে হচ্ছে গিয়ে ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার অবস্থান কি কারণে এই যুদ্ধ, কি কারণে ইরানের হুম। উপরে হামলা, সেই বিষয়ে তিনি অবস্থান কিন্তু বারবার হুম। বদলেছেন। কখনোই বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি, কখনো হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, কখনো হরমুজ প্রণালী, এবং কিন্তু সর্বশেষ গত রোববার যখন হচ্ছে গিয়ে আলোচনাটা হচ্ছে গিয়ে ব্যর্থ হলো, তারপর যেটা মানে যুক্তরাষ্ট্রের পক্ষে যিনি প্রতিনিধি দলের নেতা ফ্রান্স যেটা বলেছিলেন যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেওয়ার বিষয়ে একটা প্রস্তাব দিয়েছিলেন। ইরান সেটাতে সমঝোতা একমত হয়নি, যে কারণে আলোচনাটা ভেস্তে গেছে। তো ওরা কি দিয়েছিল যুক্তরাষ্ট্র দিয়েছিল যে ইরানের যে হুম। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, যদিও হুম। ইরান এটা অস্বীকার হুম। করে আসছে বারবার। তো যুক্তরাষ্ট্র সেটা আলোচনায় বলেছিল, যতটুকু জানা যাচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হুম। কর্মসূচি 20 বছর পর্যন্ত হচ্ছে গিয়ে স্থগিত রাখতে হবে। আর ইরান এর পাল্টায় ইরান বলেছিল এটা এই স্থগিতাদেশের মেয়াদটা 5 বছর পর্যন্ত সর্বোচ্চ হতে পারে। এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটা মতানৈক্য হয়েছিল, যে মতানৈক্য হওয়ার কারণে পরে আলোচনাটা কিন্তু আর হয় এগোয়নি।
তো এখন যেটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্রের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে খবর যেগুলো আসছে তাতে বলা হচ্ছে ইরান মনে করছে যে 20 বছর আর 5 বছরের মাঝামাঝি কোনো একটা বিষয় দাঁড়াতে পারে। তো এটা হচ্ছে গিয়ে, এটা যদি দাঁড়ায় তাহলে হচ্ছে গিয়ে এই একটা এই পরবর্তী আলোচনায় একটা চুক্তির দিকে গড়াতে পারে, যেটা হচ্ছে তাহলে হচ্ছে যুদ্ধটা অবসান ঘটবে, একটা চুক্তির মধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটা হবে। এবং সেটা হচ্ছে গিয়ে পরমাণু এই কর্মসূচিটা, পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিটা কত বছর পর্যন্ত স্থগিত রাখা যায়। এর বাইরে আরেকটা বিষয় আছে হচ্ছে কি ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটা হচ্ছে গিয়ে যে 450 কেজির মতো, যেটা নিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি উদ্বেগ আছে। ইরান যদিও বলেছে যে ওটা হচ্ছে ওটা থেকে রেডিয়েশন হচ্ছে না, এরকম একটা বিষয় তারা কিন্তু বলছে। আর বাইরে হরমুজ প্রণালীর একটা বিষয় আছে। হরমুজ প্রণালীতে ইরান যেটা বলছিল, যেটা হচ্ছে কি ইরানের অধীনে থাকবে, তো যুক্তরাষ্ট্র সেটাতে আপত্তি জানিয়েছিল। সর্বশেষ ইরানের প্রেসিডেন্ট, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা কামিনীর যে বক্তব্যটা যেটা এসেছে, হরমুজ প্রণালী হচ্ছে কি একটা ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হবে। যদিও ভিন্ন ব্যবস্থাপনাটা কি সেটা পরিষ্কার হয়নি। তো এটা নিয়েও একটা সমঝোতার একটা জায়গা হয়তো তৈরি হবে। তো দ্বিতীয় এই বিষয়গুলো নিয়েই মূলত দ্বিতীয় দফার আলোচনা হবে, এবং সেই জায়গায় হয়তো বা কোনো একটা সিদ্ধান্ত বা সমঝোতা হতেও পারে। হতেও পারে। আচ্ছা, এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আস্থার সংকট। তো সেই অনাস্থা কাটার কোনো লক্ষণ কি দেখা যাচ্ছে কিনা দুই দেশের মধ্যে? দেখুন, আস্থার সংকটের কথা ইরানের পক্ষ থেকে প্রথম থেকে বলা হচ্ছে, যেটা এর আগে গত বছর যখন আলোচনাটা হলো দুই পক্ষে, তখন আলোচনাটা হওয়ার পরই কিন্তু হচ্ছে গিয়ে আবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালো আলোচনাটার মধ্যেই। তখন যুক্তরাষ্ট্র, তখন ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল এই ধরনের তাদের প্রতি অবিচার করা হয়েছে বা এ ধরনের প্রতারণা করা হয়েছে। আবার এবার যখন জেনেভায় এই যে ওমানের মধ্যস্থায় যখন আলোচনাটা হচ্ছিল যুক্তরাষ্ট্র এবং তখন কিন্তু এমনটাই বলা হচ্ছিল যে আলোচনার মধ্য দিয়ে হচ্ছে কি এক ধরনের মতৈক্যের কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু তারপরেই আমরা দেখলাম হচ্ছে কি 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র আবার হামলা চালালো ইরানে। তো ইরানের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে গিয়ে এই আস্থার, যুক্তরাষ্ট্র যে যা করছে যা বলছে তার প্রতি তারা আস্থা নিতে পারছে না। আচ্ছা, এবং এটার হচ্ছে গিয়ে আমরা দেখছি এটা নজিরও আছে, মানে তাদের যৌক্তিক, এটা তাদের কথা বলাটা যে বলছেন তারা, তার মানে যৌক্তিকতাও আছে। এবার ভান্স গতকাল যেটা বললেন যে হচ্ছে গিয়ে যে আস্থার একটা সংকট আছে, যেটা হচ্ছে গিয়ে তিনিও স্বীকার করছেন আস্থার একটা সংকট আছে। এবং তিনি আরও বলেছেন যে আস্থার সংকটটা হচ্ছে একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিনে তৈরি হয়েছে। ফলে প্রথমবার বৈঠকের পরে উনি বলছেন যে এক বৈঠকে আস্থার সংকট দূর হয়ে যাবে না, দূর হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তো এটা গুরুত্বপূর্ণ যে যুক্তরাষ্ট্র, যে ইরান যে এতদিন ধরে যে অভিযোগগুলো করে আসছে আস্থার সংকটের কথা, এটা যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিন্তু এটাকে গোচরে আনা হয়েছে বা এটাকে স্বীকার করে নেওয়া হয়েছে আস্থার সংকটের কথা। যদি আমি মনে করি, যুক্তরাষ্ট্র যদি মনে করে আস্থার সংকট আছে, তাহলে এই আস্থার সংকটটা দূর করার ক্ষেত্রে তার একটা অগ্রণী ভূমিকা রাখার সুযোগ কিন্তু তৈরি হয়। এই স্বীকারোক্তির মাধ্যমে কিন্তু হয়তো এমন হতে পারে যে যুক্তরাষ্ট্র তার প্রতি ইরানের যে অনাস্থা আছে সেটা দূর করার দিকে মনোযোগী হবে। হতে পারে। ওকে, মনিরুল ইসলাম, আসলে সবার জানার ইচ্ছা যে হরমুজ প্রণালীর কি পরিস্থিতি এখন। সেখানে তো যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলছে, তো তাহলে সেখান থেকে কি এখন কোনো জাহাজ চলাচল করতে পারছে কিনা, সর্বশেষ পরিস্থিতিটা কি? হরমুজ প্রণালী অবরুদ্ধ ছিল, মানে অবরুদ্ধ ছিল এই অর্থে যে হরমুজ প্রণালীতে কিন্তু জাহাজ চলাচল এর মধ্যে কিন্তু করতে পারছিল না স্বাভাবিক গতিতে। দিনে শতাধিক জাহাজ চলাচল করতো, সেখানে হচ্ছে গিয়ে আমরা গত কিছুদিন দেখছি যুদ্ধ শুরুর পরে যে 5টা 6টা 7টা 8টা এরকম জাহাজ চলাচল করছে। কেন করছে? কারণ হরমুজ প্রণালী দিয়ে ইরান জাহাজ চলাচল করতে দিচ্ছিল না। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা হরমুজ প্রণালীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছিল এবং বলেছিল সেই জাহাজগুলো চলতে পারবে যেগুলো ইরান অনুমতি দেবে বা ইরানের অনুমতি নিয়ে যে জাহাজগুলো চলাচল করতে পারবে। তো এটা যুক্তরাষ্ট্র তখন হচ্ছে এর পাল্টায় হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে পাল্টা হরমুজ প্রণালী অবরোধ করে মানে হচ্ছে গিয়ে যে ওমান উপসাগরে যেখানে সেখানে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে অবরোধ করে রেখেছে। যে যুক্তরাষ্ট্র অবরোধ করার মূল বিষয় হচ্ছে ইরানের বন্দর থেকে কোনো জাহাজ যদি বাইরে আসে, ইরানের বন্দরে কোনো জাহাজ ভিড়তেও পারবে না, ইরানের বন্দর থেকে কোনো জাহাজ বেরোতেও পারবে না, যেটা হচ্ছে গিয়ে মনার মুখে যুক্তরাষ্ট্র কিন্তু আটকে দিয়েছে। এবং আমরা যতদূর খবর পেয়েছি 8টা জাহাজ এরকম হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে বেরিয়ে আসতে পারেনি, ফেরত গেছে রওনা হয়ে কিন্তু ফেরত গেছে। এবং এর মধ্যে দুটো ছিল হচ্ছে গিয়ে চীনের মানে হচ্ছে চীনের ট্যাঙ্কার, যেগুলো হচ্ছে গিয়ে সবগুলো হচ্ছে ইরান থেকেও যাচ্ছিল না, এখানে দুবাই থেকেও কিন্তু হচ্ছে গিয়ে আসছিল এরকম একটা ট্যাঙ্কার। তো সেটা ট্যাঙ্কার কিন্তু আটকে দিয়েছে, কারণ ওটা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে ছিল। এরকম ভাবে ইরানের বন্দর থেকে যুক্তরাষ্ট্রের হচ্ছে গিয়ে সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড এটা স্পষ্ট করে বলে দিয়েছে ইরানের বন্দর থেকে কোনো জাহাজ, সেটা যে কোনো দেশেরই হোক, সে আসতে পারবে না, বা ইরানের বন্দরে সেটা কোনো যে কোনো দেশেরই হোক সেটা যেতে পারবে না। ফলে এই জায়গাটা কিন্তু পুরো আটকে গেছে। এখন ইরানের সময় যতটুকু অবরুদ্ধ ছিল এখন হচ্ছে গিয়ে আরও বেশি আটকে গেছে। এবং এটার সঙ্গে শুধু ইরান না, মানে যুক্তরাষ্ট্র যেটা বলছে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্যই হচ্ছে গিয়ে পদক্ষেপ নিয়ে নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে ইরান এর মধ্যে
এই যুদ্ধের মধ্যে কিংবা তার নিষেধাজ্ঞার মধ্যেও কিন্তু রাশিয়া, চীন এদের কাছে বা ভারত বা বিভিন্ন দেশের কাছে তেল বিক্রি করছিল। এটা কিন্তু আটকে দিয়ে ইরানকে একটা পূর্ণ করে দেওয়া হবে। এর সঙ্গে আমরা দেখছি হরমুজ প্রণালীতে এক পাশে ইরান, আরেক পাশে কিন্তু অন্য দেশগুলো আছে, যেমন সৌদি আরব আছে, ওমান রয়েছে। ওমান আছে, কাতার আছে, দুবাই আছে, এরকম দেশগুলো আছে, বাহরাইন আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবও কিন্তু এটার বিরুদ্ধে মুখ খুলছে, যে অবরোধ, যুক্তরাষ্ট্র যে অবরোধটা তৈরি করেছে সেই অবরোধের কারণে হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে গিয়ে হয়তো ভুক্তি হতে পারে। এই আশঙ্কাগুলো শুধু সৌদি আরব না, অন্য দেশগুলোর কিন্তু জেগে উঠেছে। ফলে তারা কিন্তু এক ধরনের চাপ দেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রকে, তো যে অবরোধটা খুলে দিতে, অবরোধটা তুলে নিতে, বা ইরানের যদি করা হয়ও সেটা যেন ইরান কেন্দ্রিক হয়। কিন্তু এখন কিন্তু সবকিছুই আটকে গেছে। তো হয়তো আমরা দেখবো হচ্ছে গিয়ে, যেহেতু এই আলোচনাটা যদি দ্বিতীয় দফা, যে আলোচনার উপর কিন্তু এখন অনেক কিছু নির্ভর করছে, এই আলোচনাটা যদি একটা চুক্তির পর্যায় পর্যন্ত গড়ায়, তাহলে হচ্ছে গিয়ে হয়তো এই সংকটের, হরমুজের সংকটের অবসান আমরা দেখতে দেখতে পাবো। পারবো। আর ধন্যবাদ মনিরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার নতুন করে আলোচনায় বসার সম্ভাবনা নিয়ে। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।